মাহমুদুর রহমান মান্না, আপনারা সংস্কারের জন্য অনেক কথা বলছেন। সংস্কার কেন? দেশের মানুষের জন্যই তো, যে মানুষ যাতে ভালো থাকে। কিন্তু মানুষ যদি রাজনীতিবিদদের নিয়ে কথা বলতে গেলে, কোনো ক্রিটিক্যাল কোশ্চেন করলে যদি তারা একটা সাফোকেট, একটা কি বলবো, একটা দমবন্ধকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়, যে আসলে তার জীবন ঝুঁকির মধ্যে কিনা, এরকম বোধ যদি তাদের মধ্যে হয়, তাহলে আসলে এইসব সংস্কার কি লাভ দেবে? আমরা তো একটা অন্য যুগে এখন প্রবেশ করে গেছে। এই ডিজিটাল যুগে অনলাইন মিডিয়া অনেক বড় ভূমিকা রাখছে। তো সেই জায়গা থেকে আপনারাও শুনছেন, আমরা বারবার বলছি যে সবাই বট বাহিনীর দ্বারা সাফারা, সেটা বলছে। যেমন তুহিন খান বললেন, শিশির মনির বললেন, শিশির মনিরকে অ্যাটাক করা হয়। আবার আমার অভিজ্ঞতা বা আমার আরও অনেকের অভিজ্ঞতা আমরা শুনেছি। আপনারা কি রাজনীতিবিদরা এই বিষয়টা নিয়ে কথা বলবেন না, যে কোনো দল যেন তারা বট বাহিনী ব্যবহার না করে, যেন বন্ধ করে দেয়? এখন পর্যন্ত বলিনি, এটা আমাদের রাজনীতির মধ্যে ছিল না, টু বি অনেস্ট। অথবা ধরেন যখন এই বিষয়টা আমরা আলোচনায় এনেছিলাম, তখন এটার এরকম প্রাদুর্ভাব ছিল না। সংস্কার বিষয়টা তো ধরেন আমরা যখন 15 বছর ধরে আন্দোলনটা করছি, তার একেবারে শেষের দিকে, মানে হাসিনা সরকারের শেষ সময়ের মাঝামাঝি থেকে বেশি করে আসছে, যখন আন্দোলনটা জমে উঠেছে। ওই যে বিশাল বিশাল সমাবেশ হচ্ছিল, বিভাগীয় সমাবেশ, অন্যান্য লোকজন হেঁটে হেঁটে আসছিল, নদী সাঁতরে আসছিল, আবার প্রশ্ন করছিল এত কিছু করে লাভ কী হবে, যা লাভ তাই তো কদু, এখন যা হবে পরে যে তাই হবে না, গ্যারান্টি কি? তখন আমরা বলেছিলাম সংস্কার করে আমরা এগুলো বন্ধ করব। তার মানে আমরা বলেছি আমরা সমাজটা বদলে দিতে চাই। এই বদলের মধ্যে যে এই সাইবার ক্রাইম বা এই বিষয়গুলো ইনক্লুডেড হবে। আপনি দেখবেন আমাদের যে 32 দফা কর্মসূচি ছিল, তার মধ্যে এটা নাই। কিংবা ধরেন পরিবর্তন হবার পরে ইউনূস সরকার যখন আসলে ক্ষমতায়, তারাও যে সংস্কারের স্প্রেডশিট কোয়েশ্চেনার দিল আমাদের কাছে 166টা প্রশ্ন, ওর মধ্যে এই বিষয়টা নাই। ফলে আমি খুব নির্দ্বিধায় এটা স্বীকার করতে পারি যে যখন এর প্রস্তুতিটা নেওয়া হয়েছে, তখন এই আইডিয়াটা আমার মাথায় খুব ছিল না, বা আমাদের মাথায় খুব ছিল না। এখন যখন আসছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি ঠিক ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে খুব জবাব দিতে পারবো না। আর আমি এই ব্যাপারটা খুব যে ভালো বুঝি তা না। কীরকম? কিন্তু আপনারা আলোচনা করতে পারেন, যারা বুঝে তাদের পরামর্শ। এটা উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত, এটি আমি কোনো দ্বিধা করছি না। আমি সমস্যাটা বলছি যে ধরেন আমি বিষয়টা বুঝি না, এর পাল্টা কি করা যেতে পারে। এখন পলিটিক্যাল লিডারদের যদি বলেন যে এই যে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, সাইবার অ্যাটাক বলে আমার বড় বিষয় হয়ে যায়, মানে এই যে আপনার ক্যাম্পেইন এরকম করে হচ্ছে, বা বট বাহিনীর যে কাজগুলো হচ্ছে, এগুলোকে বন্ধ করা যায় কীরকম করে, তাহলে মেবি খুব কম সংখ্যক নেতা জবাব দিতে পারবে যে এই পদ্ধতিতে নেওয়া যায়। এটার জন্য এক্সপার্ট লাগবে, এবং এটার জন্য এই মুহূর্তে আমি মনে করি বিশেষভাবে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ লাগবে। আমরা কিন্তু ডাকসু নির্বাচনেও এটার একটা প্রভাব দেখলাম এবার। ডাকসু নিয়ে খুব লেখালেখি হলো না, কিন্তু আমি মনে করি জাতীয় নির্বাচন এটা আসবে, অন্যান্য বিশ্ববিদ্যালয় আসবে। অতএব এখন থেকে বিষয়টা বিবেচনায় নিয়ে এটাকে সেভ করার জন্য বা এটাকে কাউন্টার করার জন্য কী করা যেতে পারে, এটা ভেবে করতে হবে। তবে ডেফিনিট সংস্কার কর্মসূচির মধ্যে এটা অন্তর্গত ছিল না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জটিল দিকে যাচ্ছে, এরকমটা শুনছি। আসলে কি সেই দিকে আমরা জটিল হয়ে যাচ্ছে কিনা? নিশ্চিতভাবেই জটিল হচ্ছে। এখন তো মানে শিশির মনির যেটা বললেন, সে কথাও যদি আপনি মাথায় রাখেন, এটা মানে একদম বেস অফ দিস পাওয়ার এখন যারা আছেন, এটাই তো অ্যাগ্রিড হচ্ছে না। উনি কিন্তু এই কথা বলেছেন, আমি ওনার বক্তৃতা শুনেছি, আমি তো ওই দিন এই কমিশনের বৈঠকে ছিলাম। উনি যেটা বলেছেন যে আজকে কেউ প্রশ্ন তুলুক কিংবা না তুলুক, এটা তো 10 বছর 20 বছর পরেই কেউ তুলতে পারে, তো এরকম হতে পারে। তাহলে এখন যারা আছে তারা কি, আমরা যারা তাদের সাথে বসছি তারা কি? আমি ধরেন ব্যক্তিগতভাবে আমাকে কিছু করতে পারবেন না, ব্যক্তিগতভাবে হয়তো অ্যাডভোকেট শিশির মনির কেউ কোনো কথা বলতে পারবেন না, বিকজ আমরা তো ডাইরেক্টলি ইনভলভ নই। কিন্তু উনি মানে প্রফেসর ইউনূস ইমপ্লিকেটেড হবেনই, উপদেষ্টা পরিষদের সবাই হবেন। আবার উনি আরও প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে যে এই যে 106-এ রেফারেন্স পাঠানো হলো, এটা কোনো হিয়ারিং হয়েছিল? উনি বলছেন যে কাগজ যা দেখেছেন অ্যাটর্নি জেনারেল ছাড়া কারো সই নেই, আর কোনো উকিল সেখানে ছিল, কোনো হিয়ারিং হয়নি। ইফ দ্যাট ইজ সো, এর তার বড় প্রশ্ন তোলা যায়। তাহলে এই সরকার কি আসলে কারো নিরাপত্তা দিতে পারবে কিনা, সেই প্রশ্নটা আপনাকে বলি, এটা আমি জানি না এটাকে কি বোঝা যায়। কোনো কোনো সময় হয় কি, আমরা বলি পলিটিক্স উইল সুপারসিড, যখন আপনি অন্য যতগুলো বিতর্কের মধ্যেই পড়েন, অনেক সময় এই রকম সত্য গিলে ফেলতে হয়।
অনেক সময় তিতা জিনিস গিলতে হয়, বিকজ ওটা বাইরে এলেই প্রবলেম। এখন এই প্রশ্ন তুললেন মানে আপনি বেসটাই একটা বিরাট একটা আলোড়ন লাগিয়ে দিলেন। এই কথা বললে আমি তো কোনো জবাব দেবো না, এটা ডিফেন্ড করতে পারছি না, কিন্তু আমি ফিল করছি ক্রাইসিসটা কত গভীর হলো। এমনিতেই আমরা মিলতে পারি নাই, এটাকে অ্যাগ্রি করেও মিলতে পারিনি। এটা কি 106-এ যাবে, নাকি এটা প্রেসিডেন্সিয়াল স্পেশাল অর্ডার হবে, নাকি এটা গণভোট হবে, নাকি এটা কনস্টিটিউশন আচ্ছা, আপনাদের দুজন তিনজনকে অশেষ ধন্যবাদ। 10 সেকেন্ডসে যদি আপনি কিছু বলতে চান। তুহিন খান, একেবারেই দুঃখিত যে আমাদের সময় নেই। হ্যাঁ, না আমি একটু এটা নিয়ে বলতে চাই একেবারে সংক্ষেপে। সেটা হলো যে শিশির ভাই তো আইনজ্ঞ এবং উনি এখন মানে উনি আইনজীবী হিসেবে ওনার উচ্চতা অন্য পর্যায়ে পৌঁছে গেছে, ফলে ওনার সাথে কনস্টিটিউশন নিয়ে আসলে না, আমরা কনস্টিটিউশনে বলছি না, উনি যে মেসেজটা দিয়েছেন। আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন 106 এর রেফারেন্সে যখন এই সরকারটি হয় তখন কিন্তু এই আলোচনাগুলি আসেনি কোনো পক্ষ থেকে। শিশির ভাই এখন বলছেন যে তারা বিরোধিতা করছিলেন, কিন্তু এই বিরোধিতা আমি একমাত্র ফরহাদ মজহারের পক্ষ থেকেই এটা খুব তীব্রভাবে এসেছে। আমরা কাউকে কিন্তু, যেমন জামায়াতের আমির সাহেবকে কিন্তু আমরা দেখি নাই পাবলিকলি বক্তব্য দিতে। ওনারা আর্মিকে কি বলছেন বা গভর্নমেন্ট যারা বানাইছে তাদেরকে কি বলছেন সেটা তো আর আমরা জানি না, কিন্তু পাবলিকলি আমরা কিন্তু এটা নিয়ে কোনো নড়াচড়া করতে দেখি নাই। এখন যখন 1 বছর পরে এসে প্রশ্নটা উঠছে 106 নিয়ে, তখন কিন্তু যেটা মান্না ভাই বললেন এটা কিন্তু গভীর সংকট। এবং দেখেন জুলাই ঘোষণাপত্র, আমি জাস্ট 2 সেকেন্ড বলে শেষ করি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুইটাতেই কিন্তু আছে যে 106 এর আন্ডারে। তাহলে এইখানে গেলেন কেন রাজনৈতিক নেতারা? এটা তো কিছুদিন আগের ঘটনা, এখানে ওনারা গেলেন কেন? এখন কেন এই প্রশ্ন হচ্ছে? আমার ধারণা যে এটা অন্য কারণে হচ্ছে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।